আচ্ছা, সফল হতে কে না চায় বলুন? কিন্তু সফলতার পথে সবচেয়ে বড় ভয়টা কি? ব্যর্থতা, তাই না? কিন্তু কি হবে যদি বলি ব্যর্থতা আসলে সফলতার উল্টো কিছু নয়, বরং তারই একটা অংশ? চলুন আজকের এই আলোচনায় এই আইডিয়াটাকেই নতুন করে দেখা যাক। আব্রাহাম লিঙ্কনের এই কথাটা দিয়েই শুরু করা যাক। কি দারুণ একটা কথা, তাই না? আসল সমস্যাটা কিন্তু ব্যর্থ হওয়া নয়, সমস্যা হলো সেই ব্যর্থতাকে মেনে নিয়ে ওখানেই থেমে যাওয়া। ব্যর্থতা থেকে যে কত কিছু শেখার আছে তার গুরুত্বটা ঠিক এখানেই। ছোটবেলা থেকেই তো আমরা শুনে আসছি যে ব্যর্থতা নাকি সাফল্যের সিঁড়ি, এক একটা ভুল মানে এক একটা নতুন শিক্ষা। সত্যি বলতে এই কথাগুলো আমাদের সবারই কিন্তু জানা। তাহলে প্রশ্নটা হলো, এত কিছু শোনার পরেও ব্যর্থতার নাম শুনলে আমাদের ভেতরটা কেমন যেন করে ওঠে কেন? কেন এটা নিয়ে কথা বলতে আমরা এখনও এতটা অস্বস্তি বোধ করি? এই যে একটা দ্বন্দ্ব, এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। চলুন আমাদের আলোচনার প্রথম অংশে যাই। এখানে আমরা দেখব ইতিহাসের এমন কিছু বিখ্যাত মানুষদের যাদের সফলতার গল্পের পেছনে লুকিয়ে আছে বারবার হোঁচট খাওয়ার কাহিনী। আব্রাহাম লিঙ্কনের কথাই আবার ভাবা যাক। জীবনে ৭বার নির্বাচনে হেরেছেন, ব্যবসায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন, এমনকি মারাত্মক মানসিক অবসাদেও ভুগেছেন। এত কিছুর পরেও কিন্তু তিনি আমেরিকার ১৬শ প্রেসিডেন্ট হয়েছিলেন। মানে ঘুরে দাঁড়ানোর কি অসাধারণ একটা উদাহরণ। এবার দেখুন ওয়াল্ট ডিজনির গল্পটা। একটা পত্রিকা থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল কল্পনার অভাবের অভিযোগে। ভাবা যায়, এমনকি তার বিখ্যাত মিকি মাউসের আইডিয়াও একটা বড় স্টুডিও ফিরিয়ে দিয়েছিল। আর তারপর সেই মানুষটি তৈরি করলেন স্নো হোয়াইটের মতো ক্লাসিক আর গড়ে তুললেন এক বিশাল বিনোদন সাম্রাজ্য। আর টমাস এডিসন, যাকে তার শিক্ষকরা বলেছিলেন কিছু শেখার মতো বুদ্ধিই নাকি তার নেই, সেই তিনি ১,০০০-এরও বেশি আবিষ্কারের পেটেন্ট নিয়েছিলেন, যার মধ্যে আমাদের অতি পরিচিত লাইট বাল্বও আছে। এই গল্পগুলো আমাদের শুধু অনুপ্রেরণায় দেয় না, বরং ব্যর্থতাকে কিভাবে একটা শক্তি হিসেবে ব্যবহার করা যায় সেই পথটাও দেখিয়ে দেয়। তো গল্প তো অনেক হলো, এবার আসল কথায় আসা যাক। কিভাবে এই ব্যর্থতাকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি? এই অংশে আমরা শুধু মানসিকতার কথা না বলে কিছু নির্দিষ্ট পদ্ধতি নিয়েও আলোচনা করব। দেখুন, ব্যর্থতাকে ভয় না পেয়ে মেনে নিতে পারলে অনেক কিছুই বদলে যায়। এটা আমাদের অধ্যবসায় করে তোলে, কঠিন পরিস্থিতিতে টিকে থাকার শক্তি বা রেজিলিয়েন্স বাড়ায়, নতুন কিছু করার সাহস যোগায়, নিজের সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করে, এমনকি অন্যের প্রতি সহানুভূতিও তৈরি করে। সোজা কথায়, ব্যর্থতা হয়ে ওঠে ব্যক্তিগত উন্নতির এক দারুণ হাতিয়ার। এই স্লাইডের ধারণাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাইকোলজিক্যাল সেফটি বা মনস্তাত্ত্বিক নিরাপত্তা। এর মানে হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে ভুল করলে বা কঠিন প্রশ্ন তুললে কাউকে তিরস্কার বা শাস্তির ভয় পেতে হয় না। একটু ভেবে দেখুন তো, এমন একটা টিম যেখানে ভুল করলে কেউ আঙুল তোলে না, বরং সবাই মিলে সমাধান খোঁজে, সেখানে শেখার সুযোগটা কতটা বেড়ে দেয়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, সব ব্যর্থতা কি একরকম? সব ভুলের পরিণতি কি একই? না, এখানেই একটা সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে ব্যর্থতাকে ৩টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো প্রতিরোধযোগ্য, মানে যা জানা নিয়ম না মানার ফলে ঘটে, এবং এটা অবশ্যই নিন্দার যোগ্য। দ্বিতীয়টা হলো অনিবার্য, জটিল পরিস্থিতিতে অনেক সময় এমন কিছু ঘটে যা আটকানো কঠিন, এটাকে নিরপেক্ষ ধরা যায়। আর শেষটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বুদ্ধিদীপ্ত ব্যর্থতা, যখন ভেবেচিন্তে নতুন কিছু চেষ্টা করা হয় এবং তা সফল হয় না। এই ধরনের ব্যর্থতা আসলে প্রশংসার যোগ্য, কারণ এটাই উদ্ভাবনের মূল ভিত্তি। এখন চলুন ব্যক্তি বা দলের পর্যায় থেকে বেরিয়ে আর একটু বড় পরিসরে ভাবে। কিভাবে একটা পুরো প্রতিষ্ঠান এমন একটা সংস্কৃতি গড়ে তুলতে পারে যা নতুনকে স্বাগত জানায় এবং এই বুদ্ধিদীপ্ত ব্যর্থতাকে উৎসাহিত করে? এই যে দেখুন, অ্যাসপেন ইনস্টিটিউটের একটা দারুণ ফ্রেমওয়ার্ক আছে, নাম ফেল ফরওয়ার্ড, মানে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। এই মডেলটা 4টা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। চলুন এক এক করে দেখা যাক। প্রথম স্তম্ভ হল মানসিকতা এবং বিশ্বাস, আর এর প্রথম ধাপটাই হল এটা মেনে নেওয়া যে আমরা চেষ্টা করি বা না করি, ব্যর্থতা কিন্তু ঘটছেই। অনেক সময় আমরা বর্তমান ব্যবস্থার ছোটখাটো ভুল বা অদক্ষতাকে দেখেও না দেখার ভান করি।
উন্নতির শুরুটা হয় এই সত্যকে স্বীকার করার মধ্যে দিয়ে। এই পরিসংখ্যানটি দেখুন। ৯৫% সরকারি কর্মচারী মনে করেন তাদের কর্মক্ষেত্রে ভুল বা ব্যর্থতা হওয়ার সম্ভাবনা প্রবল। ভাবুন একবার, প্রায় সবাই জানে যে ভুল হবেই, কিন্তু এটা নিয়ে খোলামেলা কথা বলার সাহস বা সুযোগ কজনেরই বা থাকে? আর ঠিক এখানেই চলে আসছে দ্বিতীয় স্তম্ভ, মানবিক সম্পর্ক। সৎ এবং খোলামেলা আলোচনার জন্য আপসি বিশ্বাস আর সেই মনস্তাত্ত্বিক নিরাপত্তার পরিবেশটা থাকা অপরিহার্য। যখন সহকর্মীরা একে অপরকে বিশ্বাস করে, তখনই তারা ভুল স্বীকার করতে বা সাহায্য চাইতে ভয় পায় না। কিন্তু বাস্তবতাটা কি? এই ডেটা বলছে প্রায় অর্ধেক, মানে ৪৭% কর্মী খুব কমই নিজেদের ভুল বা ব্যর্থতা নিয়ে সহকর্মীদের সাথে কথা বলেন। তার মানে শেখার একটা বিশাল সুযোগ আমরা সবাই মিলে নষ্ট করছি। তৃতীয় স্তম্ভটা হল সিস্টেম এবং প্রক্রিয়া। শুধু মুখে বললেই তো হবে না, প্রতিষ্ঠানগুলোকে তাদের কাজের পদ্ধতির মধ্যেই ভুল থেকে শেখার জন্য নির্দিষ্ট সময় এবং প্রক্রিয়া তৈরি করতে হবে। সেটা হতে পারে কোনো প্রজেক্টের শেষে রিভিউ মিটিং বা নিয়মিত ফিডব্যাক সেশন। কিন্তু সবচেয়ে বড় বাধাটা কোথায়? সময়। ৭৫% কর্মী বলছেন যে কেন ভুল হলো তা খুঁজে বের করার বা বোঝার মতো যথেষ্ট সময়ই তারা পান না। কাজের চাপে শেখার এই গুরুত্বপূর্ণ ধাপটা প্রায় হারিয়ে যায়। এবং সবশেষ স্তম্ভটি হল বাহ্যিক পরিবেশ। একটা প্রতিষ্ঠানের ভেতরের সংস্কৃতি যেমন জরুরি, তেমনই জরুরি তার বাইরের অংশীদারদের সাথে সম্পর্ক। গ্রাহক, মিডিয়া বা সহযোগীদের সাথে যদি বিশ্বাসের সম্পর্ক থাকে, তবে নতুন কিছু পরীক্ষা করার ঝুঁকি নেওয়া সহজ হয়। তো এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন এবার পুরো আলোচনাটা গুছিয়ে আনা যাক এবং ভাবা যাক কিভাবে এই ধারণাগুলো বাস্তবে কাজে লাগানো যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ব্যর্থতা সফলতার বিপরীত শব্দ নয়, এটা সফল হওয়ার দীর্ঘ প্রক্রিয়ারই একটা জরুরি এবং অবিচ্ছেদ্য অংশ। শুধু এই একটা লাইন মনে রাখলেই চলবে। শেষ করার আগে একটাই প্রশ্ন, এরপর কোন নতুন চ্যালেঞ্জে ব্যর্থ হওয়ার সাহস দেখানো যায়? কারণ মনে রাখতে হবে, বুদ্ধিদীপ্ত ব্যর্থতার মধ্যে দিয়েই তো আসে সবচেয়ে বড় সাফল্য।